সম্প্রীতি মিছিল নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলতে চায় আদালত। 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিলের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই র্যালি নিয়ে কি আয়োজন এইজির সঙ্গে কথা বলতে চায় আদালত। মামলার দ্রুত শুনানি রাজ্যে শুভেন্দু আইনজীবী সৌম্য মজুমদারের। র্যালি এখানে নতুন কিছু নয়, নতুন কিছু আশঙ্কা করছেন, প্রশ্ন করেছেন বিচারপতি। ঘৃণা ছড়ায় এমন কোনো মন্তব্য করা যাবে না, এমন গাইডলাইন দিতে পারি মন্তব্য বিচারপতির। এইজি যখন আসবেন মামলা শুনে সিদ্ধান্ত নেবে আদালত। এই নিয়ে দিলীপ ঘোষ, নওশাদ সিদ্দিকী তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষও পাল্টা। কি বলেছেন তিনজন শোনাবো। আগে তো টিএমসি পার্টির মধ্যে মমতা ব্যানার্জি সংহতি নিয়ে আসুন, তারপরে সমাজে করবেন। যিনি হিন্দু মুসলমান করে ভোট নিয়েছেন, যিনি রাজবংশী অরাজবংশী করে ভোট নেন, এসসি আর জেনারেল করে ভোট নেন, গোর্খা পাহাড় আর প্লেনের লড়াই করে ভোট নেন, দক্ষিণ বাংলায় আমাদের জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের খেপিয়ে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন, তার কি সংহতির কথা বলার অধিকার আছে? এখন পার্টির মধ্যেই সংহতি নেই, মারামারি গুলি চলাচলি হচ্ছে, সেটা আগে ঠিক করুন। 22 তারিখে কি সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন? এটাকে ক্লিয়ার করতে হবে। 22 তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন? বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো? বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খলা ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করব, আপনারা এর ফাঁদে কেউ পা দেবেন না। 22-এর পরিবর্তে 23-এ মমতা ব্যানার্জি কল দিক, আমরাও মমতা ব্যানার্জির সাথে হাঁটতে প্রস্তুত আছি। এর সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই। এটা 23শে জানুয়ারি এই স্পিরিটের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি পদযাত্রা। যে বিজেপি মানুষের মধ্যে কেবল ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভেদাভেদ করতে চায়, তো তাদের তো এই সংহতি যাত্রা পছন্দ হবে না। বিজেপির সংহতি বিরোধী, সম্প্রীতি বিরোধী মানসিকতাটা মুখোশটা খুলে যাচ্ছে। এই আগামী 22শে জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিল নিয়ে উদ্বিগ্ন তমলুকের সাংসদ। রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে দিব্যেন্দু অধিকারী চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি তো চিঠি দিয়েছেন, তার বক্তব্য শোনাবো। আর পাশাপাশি কুণাল ঘোষ তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে। শুনুন তাঁর বা বক্তব্য কি। পার্টিকুলার ওই দিনটা কেন? অন্য দিন প্রতিবাদ করা যেতে পারে। ২০ সালের পরে কিছু ঘটনা ঘটেছে বাংলায়, যেগুলো বাংলার সম্প্রীতিকে নষ্ট করেছে। আমি মহামহিম রাজ্যপাল তাকে বলেছি তিনি সাংবিধানিক প্রধান হিসেবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলেছি তিনি ওই দিন বাংলার সম্প্রীতি রক্ষা যাতে হয়, মানে কোনোভাবে যেন সম্প্রীতির বিঘ্ন না ঘটে। তৃণমূলের ভোটে জিতে, তৃণমূলের প্রতীকে জিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে, অধিকারী প্রাইভেট লিমিটেডের যেসব বাই প্রোডাক্ট এখন এই লোকসভার 2-3 মাস ভাঙার বাকি, তারা যখন এখন খোলস ছেড়ে সাপের আসল চেহারাগুলো দেখাতে যাচ্ছে, তাতে নিজেদের যে তারা কত বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, বেঈমান, সেটাই ক্রমশ সামনে চলে আসছে, প্রমাণিত হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় আইনে কড়া অবস্থান নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কেন্দ্রীয় আইনের সাহায্য নিয়ে কর্মচারীদের বরখাস্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিএ নিয়োগের স্বচ্ছতা নিয়ে টানা আন্দোলন করছেন সরকারি কর্মীরা। তারপরই মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া। এর এই অন্তর্নিহিত অর্থ ঠিক কি একটু বোঝার চেষ্টা করব। দীক্ষা ভূঁইয়া আমাদের সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। দীক্ষা, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এই যে কেন্দ্রীয় আইনের কথা, যে কেন্দ্রীয় আইনের সাহায্য নিয়ে কর্মচারীদের বরখাস্ত পর্যন্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন, মানে কি কোথাও এবারে এই যে আন্দোলনটা চলছে, আন্দোলনকে কড়া হাতে দমন করাই চিন্তাভাবনা, নাকি না এক্ষেত্রে আরও এই সরকারি কর্মী যারা রয়েছেন তাদেরকে পাল্টা আরও চাপে রাখতে চাইছে প্রশাসন?
দেখো, বলতে গেলে দুটোই। তার কারণ হচ্ছে ডিএ আন্দোলন যারা করছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন এবং সেটা একটা কিন্তু চাপ বাড়াচ্ছে, কারণ ডিএ আন্দোলন কিন্তু থামছে না। মুখ্যমন্ত্রী বড়দিনের আগে 4% অর্থাৎ মোট 10% ডিএ হারে দেবেন বলেও কিন্তু সেই ডিএ আন্দোলন থামছে না, কারণ কেন্দ্রীয় হারে ডিএ চাইছেন। কিন্তু যারা ডিএ আন্দোলনে সরাসরি যুক্ত নন তারাও কিন্তু কোথাও না কোথাও এই আন্দোলনকে সমর্থন করছেন, এটা বলা বাহুল্য। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছেন গতকালকে বৈঠকে, সেটা হচ্ছে যে দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের বলেছেন যে আপনাদের নিচে যারা কর্মী রয়েছেন, সরকারি কর্মী, তাদের কাজে যদি কোনো গাফিলতি বা কোনো অনিয়ম দেখেন তাহলে কড়া ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে সেকশন 56J ধারা প্রয়োগ করা যায় কিনা, অর্থাৎ সেখানে কিন্তু কেন্দ্রীয় আইন অনুযায়ী সাধারণত কেন্দ্রীয় সরকার এইভাবে অনেকেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেন বা অবসর নিতে বাধ্য করেন, অর্থাৎ যেটাকে আমরা ভিআরএস বলে থাকি। কিন্তু এ রাজ্যে এখনও পর্যন্ত সেরকম ঘটনা কখনো ঘটেনি অতীতে। কিন্তু যেহেতু ডিএ আন্দোলন বেশ মাথাচাড়া দিয়ে উঠছে, 10% হারে ডিএ দেওয়ার পরেও সরকারি কর্মচারীরা নাছোড়বান্দা পুরো কেন্দ্রীয় হারে ডিএ নিতে চাইছেন। সুতরাং এক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী তাদের একটা কড়া বার্তা দিচ্ছেন না, সেটা কিন্তু আমরা বলতে পারি না। কেন্দ্রীয় আইন মানে তো আইপিএস আইএএস দের ক্ষেত্রে যে আইন লাগু হয়, সেটা কি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেই আইন লাগু করে এই যে মানে যে একটা স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে সেটা সম্ভব? দেখো, মুখ্যমন্ত্রী যেটা বৈঠকে বলেছেন যে দেখে নিতে যে এই সেকশন 56 যেটা অ্যাকচুয়ালি কি, সেখানে কি কি প্রভিশনস আছে, সেক্ষেত্রে হয়তো সার্ভিস রুল চেঞ্জ করা যেতে পারে কিনা সেটাও দেখতে বলেছেন। সেকশন 56G কিন্তু সত্যিকারই তুমি যেটা বললে যে কেন্দ্রীয় আইন এবং এটা আইপিএস আইএএসদের ক্ষেত্রে প্রযোজ্য এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় বলেও আমরা যারা ডিএ আন্দোলনকারী তাদের বক্তব্য। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এই আইনটা আগে পড়ে ভালো করে দেখে নিতেও বলেছেন, তারপরে যদি দরকার পড়ে প্রয়োজনে সেই আইন যদি বদলও করতে হয়, আইনের বদলও আনতে হবে। মানে সব মিলিয়ে তাহলেও একটা কড়া বার্তা অন্তত মুখ্যমন্ত্রী দিতে চেয়েছেন, সেটা অন্তত স্পষ্ট। বাকি তো পরবর্তীতে পরিস্থিতি কি দাঁড়ায় সেটা দেখার। কিন্তু এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, পাশাপাশি বিরোধীরাও কি বলছেন শোনাবো। আমরা খুশি যে রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে ভয় পেয়ে এই ধরনের মানে ভুলভাল আইনের কথা উনি মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলছেন, আমরা খুশি যে এই ভয়টা উনি পেয়েছেন। আসুন 19 তারিখে বসা হোক, বসে পড়ে আলোচনা করলে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান হয় না। ওনার মতো এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা জয়ললিতাও করেছিলেন 2004 সালে। প্রত্যেকের চাকরি ফেরত দিয়ে সমস্ত ক্ষতিপূরণ পর্যন্ত দিতে হয়েছিল। উনি যেন সেই ইতিহাসটাও মনে রাখেন। সারা ভারতবর্ষের অন্যান্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ঠিকঠাক ডিএ পাবেন, আর রাজ্যে এদের সঙ্গে প্রতারণা করা হবে। বিভিন্ন জায়গায় মামলায় হেরে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে কালোহরণ করা হবে। কতদিন চলতে পারে? এখন আন্দোলন করাকে তো আর অসহযোগিতা বলা যায় না। এ ধরনের হুলিয়া জারি করে আর যাই হোক কোনো প্রশাসন চালানো যায় না। আইন আছে তো, প্রত্যেকের তো রাইট আছে। মুখ্যমন্ত্রী স্বৈরাচারীর মতো কথা বললে হবে না। প্রত্যেকের রাইট আছে, তার নিয়ম কানুন আছে, তার শোকজ, তার পদ্ধতি, সাসপেনশন ইত্যাদি অনেক কিছু পদ্ধতি আছে। উনি এসব না করে এর আগে বলেছিলেন যারা ধর্মঘট করবে তাদের সব খারিজ করে দেবো, বাতিল করে দেবো। বরখাস্ত করতে হবে মুখ্যমন্ত্রী এবং তার বাহিনীকে। বিরোধীরা কি বলছেন শোনালাম, পাশাপাশি শান্তনু সেন, কুণাল ঘোষ তারাও পাল্টা দিয়েছেন। কি বলছেন শুনুন। তো মাস গেলে 1 তারিখে মাইনেটা নেবে, এদিকে দিনের পর দিন চাকরি করবে না, আন্দোলনের নামে রাস্তায় বসে থেকে পাবলিকের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা সরে আসবে, এটা দিনের পর দিন করা যায় না। আর এই বাংলা 34 বছরের কর্মনাশা বাংলা দেখেছে। সুতরাং যে সমস্ত সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব পালন না করে দিনের পর দিন এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়ার ডাক মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা সময়োপযোগী এবং যথার্থ। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন করতে পারেন, কিন্তু আপনারা তো মামলাও করেছেন, তাহলে মামলার জন্য অপেক্ষা করুন। 2 নম্বর, দুর্ভাগ্যজনকভাবে যারা ডিএ নিয়ে বারবার নানা ধরনের সিন ক্রিয়েট করছেন, তারা তো একবারও কেন্দ্রকে বলছেন না যে হকের টাকা পাও না, সেই টাকাটা কেন্দ্রীয় সরকার অবিলম্বে মিটিয়ে দিক, তাহলে রাজ্য সরকারেরও দিতে সুবিধা হয়। তারা তো বিরোধীদের দোকান খুলে বসেছেন ডিএ আন্দোলনের নামে।